একই সিরিয়ালে রাস্তার একপাশে দুটো রিকশার অবস্থান লম্বভাবে, অর্থাৎ একটার পশ্চাতে অপরটার স্থান। চালক দুজনের মধ্যে একজন তাগড়া যুবক এবং আরেকজন বেশ বয়স্ক। চামড়া কুঁচকানো, নিঃশ্বাসটাও কেমন ভারী ভারী ঠেকছে মানুষটার। দেহে কাঁপুনি ঈষৎ, তবুও পেটের ক্ষুধা। পরিবার সামলাতে সড়কে দিনরাত পরিশ্রম করে চলছে। শ্রেয়ার অত্যন্ত কষ্ট হয় এসব চক্ষুগোচর হলে। মনে মনে কত শতবার ভাবে ওর যেদিন অনেক টাকা হবে এসব মানুষকে সাহায্য করবে, কেননা অভাব ও বোঝে। এতিমখানা থেকে স্কুল কলেজে পড়ার খরচের ভার নিলেও কখনো অন্যান্য খরচের টাকা দেওয়া হতো না। ওই যে রাস্তার অন্য পাশে হাওয়াই মিঠাইয়ের মেলা বসেছে, একটা সময় সেগুলো খাওয়ার জন্য 10 টাকাও ম্যানেজ করতে পারতো না। থাকা খাওয়া পড়া সবই তো এতিমখানার অধীনে ছিল। কলেজে উঠে মাদারের পারমিশনে দু একটা টিউশন করত, সেগুলো থেকে পাওনা টাকাগুলো জমিয়েই রাখত। এক পয়সাও খরচ করতে গেলে কেঁপে উঠত বুকটা। ভাবনায় আসত অকাজে আলতু ফালতু শখ আহ্লাদে টাকা নষ্ট করার মানে হয় না। মূলত পরিস্থিতি আমাদের মনোভাব এমন করে তোলে। কিন্তু এখন ওর অভিলাষ জাগে ছো মেরে একটা গোলাপি রঙের হাওয়াই মিঠাই ছিনিয়ে আনতে। হলুদ আলোয় আরও মিষ্টি মিষ্টি লাগছে হাওয়াই মিঠাইগুলো। প্রিয়র ডাকে দৃষ্টি ভঙ্গ হয় শ্রেয়ার, কর্ণকুহরে আসে, স্যারকে বল আমরা রিকশায় যাব। নিমিষে চমকায় শ্রেয়া। ও এমনটাই বলবে বলবে ভাবছে। খোলা অম্বর এবং কৃষ্ণ মেঘপুঞ্জের নিম্নতলে চলবে রিকশা, সঙ্গে থাকবে অনুত্তেজিত স্নিগ্ধ শীতল হাওয়া। উত্তাপে হাঁসফাঁস প্রকৃতি কয়েক মিনিটে নিঃস্ব রূপের পরিবর্তন ঘটিয়েছে। ঠান্ডা ঠান্ডা নিরুত্তাপ পরিবেশ। ঘাড়টা আলতো ফিরিয়ে তাকায় অতীব প্রিয়তমের নিকট। তুর্য কানে মোবাইল ধরে রেখেছে। অনলাইন মাধ্যমে গাড়ি ভাড়া করার চেষ্টা। আঁচল আটকে যাবার সেই ঘটনার মিনিট খানেক পেরোয় প্রিয় ও শ্রেয়াকে রিকশা থেকে নামিয়ে ইট পাথরের গঠিত ফুটপাতে দাঁড় করিয়ে রেখেছে তুর্য। চালক দুজনের ভাড়া মিটিয়ে অস্থির মাখা কণ্ঠে জানায়, রিকশায় যাবে না। শ্রেয়া উপলব্ধি করে তুর্য সেই ঘটনায় অত্যন্ত গম্ভীর হয়ে পড়েছে। সমস্ত আদলে তীব্র ভয় সংখ্যার ছাপ। সামান্য একটু ব্যাপারে এত উত্তেজনা, ব্যগ্রতা মানুষটার। বাসা থেকে সিদ্ধান্ত নিয়ে আসা হয় আজ ওরা রিকশায় ঘুরবে। ঘটনাটা হওয়ার পর তুর্য মতামত পরিবর্তন করে ফেলেছে। শ্রেয়া সোজা হয়ে প্রিয়কে থেমে থেমে লজ্জাকাতুর কণ্ঠে বলল, আমি যদি ওনার সাথে এক রিকশায় চড়ি আপত্তি আছে তোর? মানে একা খারাপ লাগবে, বাকি রাস্তাটুকু তোর? প্রিয় মুখ কালো করে ফেলল, স্বর্ণালী বিষণ্ণ, বেদনা মিশ্রিত। আয়ুষের কথা মনে পড়ে বেশি বেশি, ওর শূন্যতায় পুড়ে ছারখার হয়ে যাব। মনে মনে এটা নিয়েই সন্দেহতীত ছিল শ্রেয়া। একা একা নিশ্চয়ই মনক্ষুণ্ণ হবে না মেয়েটার। সুতরাং নিজের কল্পনার জগৎ উচ্ছেদ করার চিন্তা ভাবনা করল। চিকন অষ্টযুগল ছড়িয়ে স্মিত হাসল, বলল, আমরা এক রিকশায় যাব, দেখি স্যারকে ম্যানেজ করতে পারি কিনা। এক রিকশায় তুই আর ভাইয়া যাবি, আরেকটায় আমি আয়ুষকে কল্পনা করে দিব্যি নিঃশ্বাস ফেলবো। আহা। কথাটা বলে প্রিয় মিটমিট করে হাসল। এতে যার ওপর নাই অবাক শ্রেয়া। এত রূপ বদলে দক্ষ এই মেয়েটা, তবে খারাপ নয়। বরাবরই মানুষকে বিমোহিত করে এক এক সৌন্দর্যে রূপে। শ্রেয়া ওর হাতটা শক্ত করে ধরে চেপে ধরে বলল, শুনেছি সুন্দর মনের মানুষ জীবনসঙ্গী হিসেবে একজন ভালো মনের মানুষই পায়, প্রমাণও পেলাম। তুই ও আয়ুষ ভাইয়া দুজন হলেও মনটা এক। বুঝি না কিভাবে তোদের ঋণ শোধ করবো। উপায় বলে দিবি প্রিয়? তুই যতবার হেসেছিস আমাদের ঋণ শোধ হয়ে গিয়েছে। তৎক্ষণাৎ শ্রেয়ার অবরুদ্ধ চাহনি, বিমূঢ় কণ্ঠস্বর। মানে? প্রিয় গর্বিত কণ্ঠে আওড়ায়, তোকে ভালো রাখা, হাসি খুশি রাখার জন্যই তো এত কিছু। এতেই ঋণ শোধ হয়ে গেল। এখন জলদি যা, যদি ক্যাব চলে আসে। শ্রেয়া ভীরু ভীরু পায়ে হাঁটে। গতি নেই হাঁটায়, একদম ছোট ছোট, খুব বেশি ধীরস্থ। তুর্য মোবাইল কান থেকে নামিয়ে পকেটে পুরে নেয়। শ্রেয়াকে আসতে দেখে কপালে ভাঁজ পড়ে, ললাট স্পর্শ করে ভ্রুযুগল। প্রশ্নবিদ্ধ চাহনি নিক্ষেপ করে বলে উঠল, কিছু বলবে? শ্রেয়া অতিকায় ছোট্ট নিঃশ্বাস মুক্ত করে নাকের দু ছিদ্র মাধ্যমে বড্ড এলোমেলো ও দ্বিধাদ্বন্দ্বিত গলায় বলে, আমরা রিকশায় যাব, প্লিজ গাড়ি আসতে নিষেধ করে দিন।
তুর্য হ্যাঁ বা না কোনো বর্ণ উচ্চারণ করল না। শ্রেয়া জিজ্ঞাসা সূচক দৃষ্টি মেলে রাখে ঠাই। সেকেন্ড পল্লব অল্প স্বল্প কেঁপে ওঠে ও চাতক পাখি হয়ে আছে সে উত্তরের অপেক্ষায়। তুর্য গম্ভীর স্বরে বলল, রিস্ক নিতে পারবো না, আমরা ক্যাবেই যাব। শ্রেয়া দমল না, বোঝানোর ভঙ্গিতে বলে উঠল, আমি সতর্ক থাকবো স্যার, প্রিয় রিক্সা যেতে চাইছে, প্লিজ। তোমার নিজের খেয়াল না রাখলেও চলবে, কিন্তু আমার বউয়ের কিছু হলে একদমই চলবে না, আমার একটা কথাও না। আর ঝাঁঝালো কণ্ঠে কথাগুলো বলে উঠল তুর্য। শ্রেয়া মলিন মুখে আগের স্থানে ফিরে যেতে নিলে হাতে চাপ অনুভব করে। শ্রবণ হয় চিন্তিত স্বর। আমার কাছে তুমি আমার মানসিক শান্তি, প্রেয়সী। অভ্যন্তরে ঢেউ গর্জে ওঠে। অত্যাধিক নিয়ন্ত্রণ হারা তার গতি। শ্রেয়ার ভূতলে কম্পন, মন জুড়ে শীতল স্রোত বহমান। একটা বাক্য, এত শান্তি, এত সুখ, গভীর ভালোবাসার মিশ্রণ। তাছাড়া আর কি কি আছে তাতে? হারানোর ভয়। ও তো কোনোদিন কস্মিন কালো ভাবিনি কেউ ওর আপন হবে। ওকে হারানোর চিন্তায় কাতর থাকবে। ভালোবাসা কি এমন হয়? গম্ভীর রকচটা বদ মেজাজি মানুষটাকে নরম করে ফেলে, নিভিয়ে দেয় সেই মানুষের তেজস্বী প্রদীপ। তুর্য হাত ছেড়ে দিয়ে সম্মুখে এসে দাঁড়ালো। শ্রেয়া স্পষ্টত দেখতে পাচ্ছে কালো কুচকুচে মণিতে বিচলতা। আরক্তকালে এক হাত রাখে তুর্য। নিমিষে শ্রেয়ার নির্নিমেষ নেত্রের চাহনি নত হয়। নত মুখশ্রীতে গম্ভীর দৃষ্টি নিবদ্ধ করে তুর্যর চক্ষুদয় ঠান্ডা গলায় বলল, তোমার ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখ আমায় এখন কষ্ট দেয় শুভ্রপরী। মানুষ তার প্রিয়জনকে ভালো রাখতে কত কি করে, কিন্তু আমি আমাকে ভালো রাখতে তোমার ছোট ছোট দুঃখ নিজের নামে করে নিতে প্রস্তুত। আমরা রিকশায় যাব। বউয়ের একটা ইচ্ছে যদি পূরণ করতে না পারি তাহলে কেমন জামাই হলাম? চলো। মৃদু হাসল শ্রেয়া, নিচু স্বরে বলল, আমি আপনার সাথে যাবো স্যার। তুর্য যেন ভুল শুনল, সঠিক কিনা যাচাই করতে প্রশ্ন করল। কি? এ যাত্রায় একটুখানি গলা উছায় শ্রেয়া, ঠোঁটে লাজুক হাসি। আমি আপনার সাথে এক রিক্সায় যাব। কিন্তু প্রিয়, ও সামনে রিক্সা থাকবে, আমি আর আপনি পেছনেরটায়। তুর্য আর কোনো কিছু বলল না। দাঁড়ানো রিক্সা দুটো ডাকলো ফের। কাব্যকে নিষেধ করল, এমনকি অনলাইনে ভাড়া পর্যন্ত মিটিয়ে দিল। আজ গাড়ি ছাড়া বের হয়েছিল ওরা, উদ্দেশ্য একটুখানি ঘোরাঘুরি। যথারীতি প্রিয় সামনের রিকশায় বসলো, শ্রেয়া পিছনেরটায় তুর্যর সাথে। তুর্য ওর শাড়ির আঁচলটা এবার ভালোভাবে ঠিকঠাক করে দিয়ে বলে উঠল, অপেক্ষা করো, আমি আসছি। ওকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল। কিন্তু শ্রেয়া নির্বাক হয়ে পড়ে কিয়ৎক্ষণ পর। তুর্য হাতে 5টা হাওয়াই মিঠাইয়ের প্যাকেট নিয়ে সোজা প্রিয়র কাছে যায়। ওর হাতে দুটো প্যাকেট ধরিয়ে দিয়ে ফিরে আসলো শ্রেয়ার নিকট। তখনও বিস্ময়ের পর্যায়ে শ্রেয়া 3টা প্যাকেট ওর কোলে রেখে পাশে বসে পড়ে। দুহাতের সাহায্যে রিকশার হুড তুলে দিয়ে বলল, বউ একটু বেশি পাও না, তাই বউয়ের ভাগে তার পছন্দের হাওয়াই মিঠাই 3টা। আপনাকে কে বললো আমার পছন্দের? শ্রেয়ার কণ্ঠে অবাকতা। তুর্য একটা প্যাকেটে খুলে ওর হাতে ধরিয়ে দিল। নির্লিপ্ত অভিব্যক্তি তার। তোমার দৃষ্টি বলেছে। যতক্ষণে স্বাভাবিক হয় শ্রেয়া, ততক্ষণে সময়ের হাওয়াই মিঠাই বাতাসে আলিঙ্গনে চুপসে ছোট আকার ধারণ করেছে। তুর্যর ইশারায় সেই ছোট্ট অংশটাই মুখে নিল সে। দুটো শরীর পাশাপাশি, শাড়ির ভাঁজে ভাঁজে শিহরণ, বাতাসের স্পর্শ, এটাই তো চেয়েছিল শ্রেয়া। সকল জড়তা কাটানোর প্রচেষ্টায় ও মৃদু গলায় বলে উঠল, স্যার। বলো। শ্রেয়া বলার মতো কিছু খুঁজে পাচ্ছে না, ডেকেও ফ্যাসাদে পড়ে গেল। ওর নড়াচড়া দেখে তুর্য ওর উন্মুক্ত কোমরে হাত রেখে কাছে টেনে আনলো। ফিসফিস করে বলল, বলো না কেন, শরম লাগছে? ভাবছো একটু রোম্যান্স করতে স্যারের সাথে এক রিক্সা উঠলাম, অথচ উনি পাত্তাই দিচ্ছে না। শ্রেয়া ভরকে গেল। সরব করে কিছু বলতে চাইলে তুর্য হুশ করে ওঠে। আরও গাঢ় হয় গলার স্বর। আসলে আমার একটু না, অনেক বেশি আদর করতে মন চাইছে তোমাকে, কিন্তু রাস্তাঘাট তো, তাই ধৈর্য সহকারে কিছুই করার সুযোগ নেই। শ্রেয়া বুঝে ওঠার পূর্বেই অনাবৃত কোমর চেপে নিজের বুকের কাছাকাছি নিয়ে আসে তুর্য। কপালে ছুঁয়ে দেয় শুষ্ক ওষ্ঠদ্বয়, নাকেও স্পর্শ পড়ে ঠোঁটের ছোঁয়ার। নিমলিত চক্ষুদয়ে তুর্যর বুকে এক হাত রেখে নিশ্চপে অনুভব করে তা শ্রেয়া। প্রিয় রিকশায় বসে আকাশে তারা গুনছে, জানে এটা অসম্ভব ব্যাপার, তবুও ক্ষুদ্র প্রয়াস। আকস্মিক রিকশা থামাতেই নজর সরিয়ে সামনে ফেলতে প্রস্তুত হয় ও।
সাথে সাথে রিকশাটা হেলে দুলে ওঠে। ধপ করে পাশে বসে কেউ। ঘাড় বাঁকাতেই দেহে পিছিয়ে যায় অনেকখানি। মুহূর্তেই আয়ুষ টেনে বুকে জড়িয়ে ধরল, হেসে বলল, তোমার ভাঙা কোমর দেখতে আসিনি, আমার সুস্থ নাদুস নুদুস প্রিয়কে দেখতে এসেছি। আয়ুষের বুকে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে ও। সমস্ত প্রকৃতি মানুষ দেখ বেদিক ভুলে বুকে তীক্ষ্ণ দাঁত বিধিয়ে দিল। এতে হাসির মাত্রা বেড়ে গেল আয়ুষের। ভয়ে আমাকে কামড়ানো হচ্ছে? হ্যাঁ, কখন আসলে? সকালে যখন আমার প্রিয় আমাকে ফেলে আসলো তখন থেকেই কেমন দম বন্ধ হয়ে আসছিল। ভার্সিটি থেকে বেরিয়েই এখানে ছুটে আসা। কি করলে প্রিয়? এত বছরের জাদু এখন কাজ করছে একসাথে। তুমি দুরন্ত এক জাদুকরী। ঘুরোঘুরি শেষ করে তুর্য শ্রেয়া ফিরে আসে, সঙ্গে প্রিয় আয়ুষও। শ্রেয়া প্রথমে স্তব্ধ হয়ে যায় হুট করে আয়ুষকে দেখে। পরবর্তীতে তুর্য জানায় এটা পরিকল্পিত। ওরা সকালে আসার পরপরই নাকি আয়ুষ ফোন করে বলে সন্ধ্যা নাগাদ চট্টগ্রাম থাকবে ও। চমকে দেবে ওদের, বিশেষ করে প্রিয়কে। এত বছর ধরে যেই ভালোবাসা চেয়েছে প্রিয় তার চেয়েও বেশি পাচ্ছে বলে মনে হচ্ছে শ্রেয়ার। কারণ প্রিয়র চাওয়া ছিল সীমিত, আয়ুষের একটু যত্ন, ওর সাথে কথা বললেই খুশিতে লাফিয়ে উঠত। কখনো হয়তো কল্পনাও আনেনি ওকে আয়ুষ একদিন পাগলের মতন ভালোবাসবে। শাড়িটা এখনও পাল্টানো হলো না শ্রেয়ার। এই লাল পাড়ে সাদা শাড়িটা তুর্যর দেয়া। একা একটা ফ্ল্যাটে নির্জনে দুটো হৃদয় একসঙ্গে বসবাস করবে আজ। রাতটা অতিরিক্ত দীর্ঘ মনে হচ্ছে শ্রেয়ার। প্রিয় ও আয়ুষ পাশের ফ্ল্যাটে, তুর্য শোবার ঘরে। শ্রেয়া সোফায় বসে কানের ঝুমকো জোড়া খুলছিল, তখনই মোবাইলের শব্দে টেবিলের ওপর তাকালো ও। তুর্যর মোবাইলের স্ক্রিনে মেহরিমার নাম্বার ভেসে উঠেছে। কিছু একটা স্মরণে আসতেই নির্দ্বিধায় কলটা রিসিভ করলো ও। সালাম দিয়ে কণ্ঠে নম্রতা এঁটে নেয়। কেমন আছেন আম্মা? ওপাশ থেকে কড়া আওয়াজ আসে। তুমি কেন ফোন রিসিভ করেছো? আমার তুর্য কোথায়? উনি অন্য রুমে। আসার সময় দেখলাম আপনার প্রেশার বেড়ে গিয়ে শরীর খারাপ হয়ে পড়েছিল। ঠিক আছে না এখন? তোমার না জানলেও চলবে, কথা বলো না তো। তোমার কণ্ঠ শুনলে আমার মেজাজ গরম হচ্ছে। এত জেনে কি লাভ? আজ যদি আমার মা থাকতো তাহলে সন্তান হিসেবে আমি আমার মায়ের খবর নিতাম আম্মা। জিজ্ঞেস করতাম কেমন আছেন। অসুস্থ থাকলে চিন্তা করতাম। মা নেই কিন্তু আপনি তো আছেন। শাশুড়ি হলেও আপনাকে আম্মা ডাকি। আমি কি আমার আম্মার ভালো মন্দ জানতে চাইতে পারি না? মেহরিমার কণ্ঠের তেজ হারিয়ে ফেললেন নিমিষে। কি মধুর মেয়েটার বলা বাক্যগুলো, মায়ের জন্য কতটা আকুলতা। ভিতরটা হিম হয়ে আসে ওনার। পারলেন না আর ধমকে উঠতে। নিভে যাওয়া স্বরেই বললেন, তুর্য আসলে কল দিতে বলো। সেই ছোট্টবেলা থেকেই শ্রেয়া এক নীরব কন্যা, নিচুপ চাপা স্বভাবের অধিকারিণী। মূলত বাবার প্রতি ভীতিটাই ওকে এমন করে তুলেছে। বিশেষ করে শৈশবকালে যখন খেলার সঙ্গীদের কাছ থেকে অবহেলিত হয়ে ফিরে আসতো, ওর ভিতরটা ঠান্ডা শীতল হয়ে যেত, যেটা প্রতিস্ফুটিত হয়েছে বাহ্যিক অংশেও। বাবার গর্জন শুনলেও মাঝে মাঝে মায়ের পেটে মুখ গুজে চুপচাপ দাঁড়িয়ে থাকতো। একটা শব্দও উচ্চারণ করতো না, শুধুই ভিজিয়ে দিত মায়ের আটপৌরে সুতি কাপড়টা। বিষাদে, অবহেলায়, হারানোর বেদনায় তিক্ত মুহূর্ত স্মৃতিতে ওর মন ধীরে ধীরে আরও ঠান্ডা হয়ে যায়। কখনো মায়ের মৃত্যুর পর আপনজনের ছোঁয়া পায়নি সে, খোলামেলা প্রাণবন্ত হয়ে মেশা হয়নি কারো সঙ্গে। মা ব্যতীত অন্য কোনো আপন মানুষের স্পর্শ কেমন হয় সেটা আগে জানতো না শ্রেয়া। কপালগুণে রক্তের না হলেও আপন হতে পেরেছে প্রিয়র। তবুও জড়তার রেশ রয়ে যায় অল্প স্বল্প ঈষৎ। এখন অনেক আপনজন ওর। বাবা, আম্মা, দেবর, বেস্ট ফ্রেন্ড, ননদ, দাদি, রহিমা খালা সবাই আছেন। প্রাণের চেয়েও প্রিয় হয়ে উঠেছে একটা মানুষ, যে সম্পর্কে ওর স্বামী। এত এত আপনজনদের ভিড়ে ওর নিজেকে আর অসহায় মনে হয় না, এতিম মনে হয় না। যারা যারা ওকে অপছন্দ করে, একদিন ওদের মনে ওর জন্য একটা সুন্দর জায়গা তৈরি হবে, এটা ওর দৃঢ় বিশ্বাস। আমার বউ আমার সাথে এত মিষ্টি করে কথা বলে না কেন? মাঝে মাঝে বললেই পারে, আপনি আমার স্বামী, দূরে দূরে কেন থাকেন? আমাকে আদর করতে পারেন না? পিছন থেকে ফিসেল রসাত্মক কণ্ঠস্বর তীক্ষ্ণভাবে বিধে শ্রেয়ার শ্রবণনালীতে। হাতের মোবাইলটা রেখে তড়িঘড়ি করে ব্যতিব্যস্ত হয়ে ঘুরে তাকালো ও। তৎক্ষণাৎ চক্ষু ক্যানভাসে আঁকে সুন্দর একটা মানুষ, তুর্যর হাতে বকুল ফুলের মালা। এটা কই থেকে আসলো? কি মন মাতানো সুঘ্রাণ! বড্ড মাতোয়ারা হয়ে উঠেছে নিস্তব্ধ কক্ষটা।
এই ঘ্রাণটার সঙ্গে আধা ঘন্টা পূর্বেই তো ওর আর প্রিয়র সাক্ষাৎ হয়েছিল। ওরা যেই জায়গায় দাঁড়িয়ে গগ্রাসে মাখানো ভর্তা খেয়ে যাচ্ছিল সেখানেই অবস্থান বকুল ফুলের গাছটা। কত অবলীলায় মধুর সৌরভ বিলিয়ে দিচ্ছিল সবাইকে। ও ভেবেই নিয়েছে চাচার ভর্তা বেশি বিক্রয় হয় এই গাছের কারণেই। সুভাষ লুফে নিতেই হয়তো মানুষ ভর্তার অজুহাতে মিনিটের পর মিনিট দাঁড়িয়ে থাকে। কিন্তু তুর্যর হাতে বকুল ফুলের মালা এলো কোত্থেকে? লজ্জায় প্রশ্ন করতে পারছে না সে। কী সব বলল সামনে দাঁড়ানো ব্যক্তি। ওর কিছু বলার অপেক্ষাও করল না তুর্য। কোমল হাতটা টেনে নিজের কাছে নিল। বকুল ফুলের মালাটা হাতের কবজিতে জড়িয়ে দিতে মগ্ন হয়ে পড়ল। খুব যত্নের সাথে পরিয়ে দিচ্ছে তুর্য। শ্রেয়া ড্যাব ড্যাব নয়নে চেয়ে রইল। ছোট্ট করে প্রশ্ন করে ব্যাঘাত ঘটালো তুর্যর কাজে। এটা কখন আনলেন? তুর্য বেজায় বিরক্ত হলো, গম্ভীর কণ্ঠে বলল, প্রশ্নটা পরে করা যেত না? শ্রেয়া ভাবভঙ্গি আঁচ করে ধীরে স্বরে প্রতিউত্তর করল, এক্ষুনি জানতে ইচ্ছে হলো তাই। আপনি কি বিরক্ত হয়েছেন? খুব। তোমাকে মারতে মন চাইছে। আমার রোমান্সের সূত্র তুমি। কত যত্ন করে মালাটা পরাছিলাম, এখন বিঘ্ন ঘটিয়ে যত্নে ত্রুটি এঁকে দিলে। অধরে হাসি ফুটে উঠল শ্রেয়ার। ছোট ছোট বিষয়ে কত যত্ন মানুষটার। ভিতরে প্রচণ্ড ভালো লাগার পবন বইছে। একটা সময় ছিল চাইলেও কিছু পেত না, আর এখন না চাইতেও কত কিছু, কত সুখ পেয়ে যাচ্ছে। তুর্য মালাটা পরিয়ে মাথা তুলে সোজা হয়ে দাঁড়ালো, যেন অসাধ্য কাজ সাধন করেছে সে। ঠোঁটে প্রফুল্ল হাসি, নিঃশব্দতা। হাতটা এখনো ধরে রেখেছে। বলল, এটা আসার সময় এনেছি। শ্রেয়া থ হয়ে গেল। অনতি বিলম্বে জিজ্ঞেস করল, কই আমি দেখিনি যে। তোমার সব কেন দেখতে হবে? আমাকে দেখো। কাজল মাখা চোখে আমাকে দেখে চোখ দুটোকে ধন্য করো। দেখি তো আপনাকে, লুকিয়ে লুকিয়ে অনেক দেখি। আমার দেখা সবচেয়ে সুদর্শন পুরুষ আপনি, লেকচারার সাহেব। কথাগুলো কণ্ঠনালীর মাধ্যমে বাহিরে এলো না, মনে পিঞ্জরাবদ্ধ হয়ে থেকে গেল। তুর্য হাতটা ছেড়ে দিতে নিয়ে আবারও আঁকড়ে ধরল। দুই ওষ্ঠের সন্নিকটে নিয়ে আসে বকুলে সজ্জিত হাতখানা। শ্রেয়ার অন্তঃস্থল থেকে থেকে তিরতির করে কাঁপছে। তুর্য নরম ত্বকে ঠোঁট ডুবিয়ে দিল। চোখের পলকে শিরশির করে উঠল শ্রেয়ার সমস্ত শরীর। সর্বাঙ্গে নিদারুণ কম্পন, আন্দোলন। দেহের তাপমাত্রা উষ্ণ। তুর্য বকুল ফুলের ঘ্রাণ নাসারন্ধ্রে টেনে নিয়ে ভ্রু উঁচিয়ে বলে উঠল, জ্বর আসছে নাকি? শরীরের তাপ বেড়ে গেল হঠাৎ? শ্রেয়ার সমস্ত বদন রক্তাভ, লালের প্রলাপ পড়েছে। মিহি কণ্ঠে উচ্চারণ করে, তেমন কিছু না। কিঞ্চিত তফাৎ বোধহয় আর সইতে পারল না তুর্য। শ্রেয়ার হাতটা নিজের বুকের বাপাশে রাখে, কোমর জড়িয়ে শরীরটা আঁকড়ে ধরে বুকের ভেতর। শ্রেয়া থমকে গেল, স্তব্ধ হয়ে পড়ল। অনিয়ন্ত্রিত হয়ে পড়ল হৃদস্পন্দন। তুর্যের বুকে অবস্থিত হাতটা বারংবার নড়চড় হচ্ছে, কাঁপছে। তুর্য হালকা ঝুঁকে আসলো। খোসা খোসা দাড়ির স্পর্শ মাখল শ্রেয়ার মসৃণ কোমল গালে। সঙ্গে সঙ্গে শ্রেয়ার হাতটা তুর্যর গেঞ্জি খামচে ধরে। তুর্য মৃদু হাসল। কোমরের বাঁধন কঠিন হতে কঠিনতর করে মিশিয়ে নিল চিকন দেহখানি। বলল, আমার সামান্যতেই তোমার এত উত্তাপ। আগে জানতাম চুমু খেলে জ্বর ভালো হয়, আজ জানলাম জ্বর হয়। এটা অবশ্য নিব্বানিব্বিদের জানা উচিত, নয়তো আজীবন ভাববে এতেই বুঝি জ্বরের ওষুধ। শ্রেয়া ঠোঁট টিপে হাসে, তবে সেটা অগোচরে। তুর্য ওকে আঁকড়ে ধরে রেখেই কানের লতিতে চুমু খেয়ে বলল, আমার পছন্দটা পাল্টে গেল। তোমার পছন্দগুলো আমার চাওয়া হয়ে উঠল। তোমাকে স্ট্রং করতে যেয়ে আমি দুর্বল হয়ে পড়লাম তোমার প্রতি। কিভাবে হলো এসব শ্রেয়সী? অন্তপুরে ঝড়ের শুরু। সেই ঝড়ের প্রচণ্ড বেগ সব কিছু নাড়িয়ে তুলছে। শ্রেয়ার দু ঠোঁট নড়ে উঠল। আমি একটা বাক্যের শুরু হয়েছিল সবে। পুরোটা বলার আগেই তুর্য শান্ত, নরম কণ্ঠে পুনর্বার বলে, তোমাকে আর একটু শক্ত করে জড়িয়ে ধরি। নিরুত্তর হতভাগ শ্রেয়া। ওর শরীর বলিষ্ঠ, বাহুবন্ধনে আবদ্ধ। আর কতটুকু শক্তি প্রয়োগ করলে একদম ঢুকে যাবে ও তুর্যের বুকে। বুকের কাছ থেকে হাত সরিয়ে দু হাত আস্তে ধীরে মনে মনে দ্বিধাদ্বন্দ্ব নিয়ে ও তুর্যের পিঠে হাত রাখল। এতেই যেন সম্মতি লুকিয়ে আছে। নিমিষে আলিঙ্গন অত্যাধিক গাঢ় হয়। সাহস সঞ্চয় করে একটা প্রশ্ন করল শ্রেয়া, আমাকে স্ট্রং দেখার জন্যেই সেদিন আপনাদের ফুলসজ্জার রাতে ভালোবাসলেন কিনা বলেছেন, তাই না? এখনো কি বলেছি ভালোবাসি? তুর্যর নির্লস জবাব শুনে শ্রেয়া প্রতিবাদী কণ্ঠে বলল, আমি বুঝে নিয়েছি
আমার হৃদয়ে থমকেছে। সেদিন রাস্তায় বলা কথাগুলোর মানে বুঝতে আজ আর ভাবতে হয় না আমার। তুর্য মুখ সরিয়ে এনে শ্রেয়ার মুখের দিকে তাকালো। ততক্ষণে মাথা নুইয়ে ফেলেছে শ্রেয়া। নিজের কথাই নিজেই আহাম্মক বনে গেল ও। তুখোর অনিমেষ নেত্রের চাহনি ও সহ্য করতে পারবে না। আই কন্ট্যাক্ট সম্ভব নয় ওর পক্ষে। এই চাহনিতে ও হাজারবার লজ্জাবতী হবে, তবুও পারবে না চোখে চোখ রাখতে। মুহূর্তেই তুর্য তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলল, অবশেষে বুঝলে, নয়তো ভেবেছিলাম বউ আমার সারা জীবন গাধিই থাকবে। স্ট্রং না বানাতে পারি, গাধি শব্দটা রীতি তো টানতে পারবো। আনমনে কপাল কুঁচকে এলো শ্রেয়ার। প্রশ্ন করল, স্ট্রং? তুর্য চেকন দেহখানি বন্ধন মুক্ত করে দেয়। শ্রেয়ার হাতটা ধরে শোবার ঘরের সাথে লাগোয়া বারান্দায় নিয়ে আসলো। ওকে একটা টুলে বসিয়ে দিল সে। নিজে বসলো ওর সামনে হাঁটু গেড়ে। বলল, কোনো একদিন চৌধুরী বাড়ির বারান্দায় বসে বলেছিলাম, আমি তোমাকে চাই না। সত্যি সেদিন কোনো দুর্বল শ্রেয়সী চাইনি। বউ হিসেবে তোমাকে আমার জীবনে ফিরিয়ে আনলেও তুমি এসেছিলে আমার হৃদয় হরণকারী হয়ে। তোমার ছোটবেলার ছবি দেখেই প্রথম এক অসহনীয় অনুভূতি জাগে আমার বুকের মধ্যে। অনুভূতির প্রকৃতি এতটাই বেশি ছিল যে আমি সেদিনের পর তোমাকে চেয়েও ঘৃণা করতে পারিনি। শুধু মনে হয়েছিল আমার তোমাকে চাই, জীবনে রেখে দেই তোমাকে। আর যেদিন জানলাম তুমিই আমার বউ, তখন শুধু মাথায় আসে এত নরম চরিত্রের মেয়েটা কেন আমার হলো। ও যখন অন্যের কথায় আচরণে কষ্ট পাবে, আমি কিভাবে সহ্য করব? অন্যকে জবাব দেয়া শেখাতে হবে ওকে। জীবনটাকে আরও কঠিন পরিস্থিতিতে নিয়ে যেতে হবে যেন ও উপলব্ধি করে স্ট্রং হওয়া ছাড়া জীবনে টিকে থাকা দুর্বিষহ হয়ে যায়। যেমন আমার মা ওর ফিরে আসার পরও সরলতার সুযোগ নিয়ে অসহায় ভেবে তাড়িয়ে দিল ওকে। তাহলে জীবনে ও সবসময় এভাবেই নিজেকে গুটিয়ে নেবে? অনেক চিন্তায় পড়ে যায়। তুর্য থেমে যাওয়াতে অশান্ত হয়ে পড়ে শ্রেয়া। লম্বা লম্বা আঙ্গুলের ফাঁকে নিজের ছোট ছোট আঙ্গুল গলিয়ে প্রশ্ন ছুড়ে দিল, থামলেন কেন? তুমি দুর্বল চিত্তের মেয়ে শ্রেয়সী, নিজের অধিকার ছিনিয়ে নিতে জানো না তুমি। নয়তো কেমন করে পারতা অহমিকা এবং আমার বিয়ে সহ্য করতে? একটাবার কাউকে বলেছ? বলনি। প্রথম যেদিন জানলে আমি তোমার স্বামী, প্রিয়দের বাড়ি থেকে পালিয়ে চলে আসলে চট্টগ্রাম, তারপর আমার আর অহমিকার বিষয়টা, বিয়েটা মেনে নিচ্ছিলে। এটা কি তুমি ড্রামা পেয়েছিলে? এটা তোমার বাস্তব জীবন শ্রেয়সী, লড়াই করে বাঁচতে হয় এখানে। তাহলে তুমি তা না করে সব কিছু থেকে গুটিয়ে কেন নিচ্ছিলে নিজেকে? এমনকি তোমার ভেতরের প্রতিবাদী রূপটা জাগানোর জন্য আমি নিজেকে ক্ষতবিক্ষত করেছি। সেই রাতে তুমি কষ্ট পেয়েছো কতটুকু, তার থেকে বেশি আমি পেয়েছি। কারণ তোমার দুঃখগুলো আমারই বিনিময়ে শুধু একটু স্ট্রং শ্রেয়সে চেয়েছিলাম, যে আমি না থাকলেও কখনো ভেঙে পড়বে না। ওই রাতে এত কিছু বলার একটাই মানে ছিল, তুমি আমাকে যোগ্য জবাব দিবে। তোমার মায়ের উদাহরণ দিয়েছিলাম কারণ তুমি জানো ওনার মতোই মনের দিক থেকে শক্ত থাকতে পারো। আড়ালে ভালোবাসার যন্ত্রণাটা খুবই ভয়ঙ্কর, তাও সহ্য করেছি কেবল বলবে বলে আমাকে বউয়ের অধিকারটা দিন। কিন্তু তুমি নিজের অবলা রূপটাতেই সীমাবদ্ধ থাকলে। তুমিই জিতে গেলে, হেরে গেলাম আমি। যদি পারতাম তবে নিউজ পেপারে ছাপাতাম বউকে স্ট্রং করতে গিয়ে স্বামী নিজেই দুর্বল হয়ে গেল। একেই বলে সঙ্গ দোষের স্বভাব নষ্ট। শ্রেয়া স্তব্ধ, নির্বাক। তুর্য এত ভেবেছে ওর জন্য, আসলেই কেন পারে না ও নিজের অধিকার নিতে? এভাবে কি জীবন চলে? তুর্য যদি স্টেপ না নিত তাহলে আজ সে না, অহমিকাই তার জীবনে অর্ধাঙ্গিনী হয়ে থাকতো। তুর্যর এত এত হেয়ালিপনাতে ভালোবাসা ছিল, ফুলশয্যার রাতে বলা এক একটা বাক্যতে ছিল ওকে স্ট্রং দেওয়ার চাওয়া, প্রবণতা। তাহলে ইঁদুরের কামড়? শ্রেয়ার মন বলল সেটা একটা চরম মিথ্যে ছিল। লেকচারার সাহেবেই দিয়েছিল ওটা। লজ্জায় তুর্যর বুকে ঢলে পড়ল ও। তুর্য পড়তে গিয়েও নিজেকে সামলে নিল। শ্রেয়া চুপটি করে তুর্যর বুকে মুখ গুজে রাখে। একমাত্র ওর ভিতরকার সত্তা জানে এ বুকে মুখ লুকাতে কতটা লজ্জা বিসর্জন দিয়েছে ও। এতে যদি ভালোবাসার মানুষটা অল্প পরিমাণ শান্তি পায়। তুর্যর অধরকণে সুপ্ত হাসি, কণ্ঠে ফিসেলেমি। এখন কেন অধিকার খাটাচ্ছ? শ্রেয়ার নিঃসংকোচন উত্তর অত্যন্ত মৃদু স্বরে, কারণ স্যার আমাকে অধিকার খাটানো শিখিয়েছেন। তুর্যের গলায় রাগের আভাস, কিছুটা রেগে মেগেই আওড়ায়। ছাত্রীকে বুকে নেই না আমি, বউকে নেই। সর আমার বুক থেকে। শ্রেয়া সরল না, নড়ল না সামান্য পরিমাণ। চন্দ্র রোশনায় বিলীন করছে। অনামিশায় ডুবে থাকা বারান্দায় আছে একটু আটটু আলো। কানে আসছে তুর্য শাসন মিশ্রিত কণ্ঠস্বর। চার ডাক বানার। আয়ুষ ও প্রিয় বারান্দায় এসেছিল রাতের বাতাস উপভোগ করতে, কিন্তু
চাঁদের আলোতে তুর্য ও শ্রেয়াকে দেখে ঝটপট রুমে ফিরে আসলো। প্রিয় অবশ্য উকিঝুঁকি দিয়ে নিজের বারান্দা থেকে চুপি চুপি দেখতে চেয়েছিল, কিন্তু আয়ুষের জন্য সকল চেষ্টা বিফলে। যতবার দরজার কাছে গিয়েছে আয়ুষ টেনে হিঁচড়ে ফিরিয়ে এনেছে। এখন এক আকাশ সমান আফসোস হচ্ছে প্রিয়র। মানুষ নাকি বারান্দা থেকে কত কপতির রোমান্স দেখে, অথচ ও আয়ুষের জন্য দেখতে পারল না। লোকটা নিচে নিরামিষ, ওকেও বানাচ্ছে এমন। খেপে গিয়ে আয়ুষের বুকেই গুটিসুটি মেরে রইল। মনে মনে বেশ তৃপ্তি পাচ্ছে ও। এটাও জানে আয়ুষও পাচ্ছে। ভালোবাসা শেষ হলেও কখনো কখনো সম্মান রয়ে যায়, এবং সেই সম্মান থেকে সৃষ্টি হয় মানুষটার জন্য সারা জীবন ভালো চাওয়া। রাত্রির মধ্যভাগে শহরতলিতে নিঝুম নেমে এসেছে। হাওয়া বয়ে চলেছে শব্দহীন। দিনের সবটা সময় ক্লান্তিতে কাটিয়ে সহস্র পরিশ্রমী মানুষ প্রিয়র তালিকায় যোগ করেছে এই নিরাশা নিশিথিনীকে। চোখের পাতায় আধার নেমে এলে কায়ার অবসাদের পরিসমাপ্তি হয়তো ঘটে। শ্রেয়া তুর্যর বুক থেকে সরে আসার জন্য নড়চড় শুরু করলো। বক্ষস্থল হতে কমল দেহ আলগা হচ্ছে ধীরে ধীরে। তা মস্তিষ্ক ধারণ করতেই তুর্য পিঠের চাপ ঈষৎ কঠিন করে। শ্রেয়ার কেশগুচ্ছের মধ্যবর্তী স্থানে ওষ্ঠধর ডুবিয়ে রাখে কিয়ৎ পরিমাণ সময়। হয়তো সেকেন্ড পেরিয়ে মিনিটের কোথায় আটকে যায় সময়টা। দুই অধর কিঞ্চিত ফাঁক হয়ে যায় তুর্যর। শ্রেয়ার মুখশ্রী তুলে চিবুকে আঙ্গুল রাখে। নেত্রে ভাসে রক্তাভ চেহারা, নিমিলিত আখিপল্লব। চিবুক হতে মন্ত্রগতিতে বৃদ্ধা আঙ্গুল সুই সুই করে স্পর্শ করে ফেলে চিকন সরু গোলাপি ঠোঁট। শ্রেয়া সামলে উঠতে পারে না। কি ভয়ঙ্কর অনুভূতি, কতটা গভীর স্পর্শখানি। আস্তে আস্তে বেড়ে যায় অধর যুগলের কম্পন। তুর্য হাসে, আওয়াজবিহীন প্রাণবন্ত হাসি। দুর্বল চিত্রের মেয়েটা কেমন অশান্ত হয়ে পড়েছে। তার এতটুকুন গাঢ় ছোঁয়া সইতে হিমশিম খাচ্ছে, লজ্জা পাচ্ছে। কাঁপুনির মাত্রা দীর্ঘ না করে আঙ্গুল সরিয়ে আনে তৎপরে প্রশ্ন করল, কি হয়েছে, সরে যাচ্ছ কেন? শ্রেয়া চোখ উঁচিয়ে দৃষ্টি মেলালো। চাহনিতে মাদকতা ও একরাশ লজ্জার সংমিশ্রণ। দ্বিধান্বিত কণ্ঠে বলল, কখন থেকে এইভাবে বসে আছেন? আপনার পা ব্যথা করছে হয়তো, চলুন রুমে যাই। পা ব্যথা করছে না, তবে একটা কথা মনে পড়ে গেল। কি কথা? পরশু যে পরীক্ষা, এটা মাথায় আছে? অনেকক্ষণ তো বুকে ঘাপটি মেরে কোলে বসেছিলে। এখন মুখ ধুয়ে একটু পড়তে বসো। আমি আগেই পড়া শেষ করে রেখেছি। পরীক্ষার আগের রাত একটু দেখলেই হবে। তাহলে আর কি, তোমার জামাইয়ের বুক তোমার জন্য অলওয়েজ ফ্রি। শ্রেয়া ছাত্রী হিসেবে বেশ মেধাবী। ডিপার্টমেন্টের কোনো স্টুডেন্টটা কেমন শিক্ষক হওয়ার সুবাদে অজানা নয় তুর্যর। শ্রেয়া মিহিস্বরে বলে, রুমেই যাব। সাথে সাথেই তুর্য শ্রবণগ্রন্থির নিকটস্থে বলে ওঠে, রুমে যাওয়ার জন্য এত তোলা, ব্যাপার কি? সমগ্র অঙ্গ শিরশির করে উঠল ওর। ফের প্রয়াস চালালো তুর্যর বাঁধন মুক্ত হওয়ার। ও সত্যিই ভেবেছিল এতক্ষণ এভাবে বসে থেকে বোধহয় পা ব্যথা হয়ে গিয়েছে তুর্যর, অথচ লোকটা ওকে নিমজ্জিত করেছে লজ্জায়। এই তেরাবাঁকা কথাগুলোই তো ভালো লাগে ওর। মানুষ মানুষের সৌন্দর্যের, কথার, ব্যক্তিত্বের, অঙ্গভঙ্গির, চাল চলন, কত কিছুর প্রেমে পড়ে। শ্রেয়া না দেখেই প্রেমে পড়ে যায় তুর্যর। আর দেখার পর তুর্যর কথাগুলো ওর অনুভূতিদের আরও গাঢ় করেছে। সুপুষ্ট দুহাতে সরিয়ে আনলো তুর্য, ছেড়ে দিল দেহখানা। শ্রেয়া চট করে উঠে দাঁড়ায়। শাড়ির অবস্থা প্রচণ্ড এলোমেলো, অগোছালো। ব্যস্ত হাতে ঠিক করার চেষ্টা করছে সে। তুর্য কতক্ষণ চেয়ে থাকে, নিচের ঠোঁট ওপরের ঠোঁটে চেপে ধরে। হাতে বাড়িয়ে প্রথমে বিধ্বস্ত কুচিগুলো ঠিক করে। প্রশ্ন করে গম্ভীর কণ্ঠে, শাড়ি পরে ঘুমাবে? শ্রেয়া অস্পষ্ট রোশনিতে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। তুর্য আর কথা বাড়ালো না। ওর হাতটা ধরে এতক্ষণ ধরে নির্জন থাকা কামরায় আসে। দুজনের শরীর এলিয়ে পড়ে বিছানার দুপ্রান্তে। মাঝে অনেকখানি ব্যবধান। শ্রেয়ার পায়ে তলা জ্বলছে, ভেতরটা উসখুস করছে। এই তো কাছে এলো দুজন, তবে দুটো দেহ কেন অদূরে। যখনই কোনো বিষয়ে অস্থিরতা কাজ করে এ হাল হয় ওর। ক্রমাগত জ্বলতে থাকে পায়ের তলা। আস্তে ধীরে ও হাত রাখে নিজেদের মাঝের খালি জায়গাটাতে। নিমিষেই ওর হাতটা কারো হাতের মুঠোয় বাঁধা পড়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই সমস্ত তফাতে ঘুচিয়ে তুর্য বকুলে সজ্জিত হাতটাও 5 আঙ্গুলে বেঁধে নেয়। হাতের এলোমেলো বিচরণে নরম বকুল ঝরে পড়ে সুতো ছিঁড়ে, ছড়িয়ে ছিটিয়ে পড়ে মেঝেতে। আবছা আলোতে মিলেমিশে একাকার হতে থাকে উত্তপ্ত নিঃশ্বাস।
শ্রেয়ার গলা শুষ্ক হয়ে উঠেছে, বুক ধড়ফড় করছে। হৃদযন্ত্রের গতি অত্যন্ত বেসামাল, ভয়াবহ রূপ ধারণ করেছে যেন এক একটা স্পন্দন। কিঞ্চিত দূরত্ব রাখেনি তুর্য, ওর কাছাকাছি এসে গলায় মুখ ডুবিয়ে দেয়। ঘাড়ে কাঁধে তপ্ত নিঃশ্বাস আশ্রে পড়ছে শ্রেয়ার। তুর্যর কণ্ঠস্বর অতীব নেশা প্রগাঢ়, এক নিঃসংকোচন মায়াময় আবেদন করে বসে। নেত্রদয় বুঝে আসে ওর, চক্ষু কার্নিশ শুইয়ে নেমে যায় জল। এত হৃদয় নিংড়ানো কেন বাক্যটা? কি করে জবাব দেবে ও? তুর্য এক হাতে ছেড়ে দিয়ে শ্রেয়ার উন্মুক্ত কোমরে হাত রাখল, পরপর দুই গালে চুমু খেয়ে বলল, মুখে জবাব দিতে হবে না, সম্মতি হিসেবে অন্যভাবে বুঝিয়ে দাও। এই আকুল কণ্ঠ আর শুনতে চায় না শ্রেয়া। কাপা কাপা ঠোঁট জোড়া তুর্যর গালে রাখলো। তাদের স্থায়িত্ব হলো সেকেন্ড খানিক। সরিয়ে আনলো তড়িৎ বেগে। শরীরের ভাঁজে ভাঁজে খেলে গেল তরঙ্গ এবং শাড়ির ভাঁজে প্রিয় মানুষটার হাতের অবাধ্য বিচরণ। লজ্জায় কুঁকড়ে যাচ্ছে শ্রেয়া। শরীরের ভাঁজে ভাঁজে স্পর্শ করে গভীর শিহরণ জাগিয়ে তুলেছে সে। জানালার ধার ছুঁয়ে আসা চাঁদের রূপে শ্রেয়ার চোখ পড়ে তুর্য ওর মুখশ্রীপানে রাখা অনিমেষ অপলক দৃষ্টি নেত্র। তুর্য গভীরভাবে ওর ওষ্ঠদয় ডোবায় শ্রেয়ার গোলাপি অধরে, মিটিয়ে নিতে থাকে তার সকল তৃষ্ণা। দেহের ভার ছেড়ে দেয় শ্রেয়ার ওপরে। তুর্য আদর ভালোবাসায় ভরিয়ে দিতে থাকে তার শ্রেয়সীকে। একসময় শ্রেয়ার কাজল কালো দুচোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল দুফোঁটা নোনতা জল, সুখময় পরিতৃপ্ত অশ্রুকণা। গোসল করে এসে তড়িঘড়ি করে মাথায় ওড়না চাপিয়ে নিল শ্রেয়া। প্রিয় এখনো হাতে ঘড়ি পড়ছে। শ্রেয়া বিরক্ত ভঙ্গিতে আওড়ায়, পরীক্ষা শেষ হয়ে যাবে, তুই ঘড়ি বেল্ট বাঁধতে বাঁধতে। এটা কি রিক্সায় বসে বাঁধতে পারবি না তুই? প্রিয় তবুও নাছরবান্দা। দাঁড়িয়ে 1 মিনিট নষ্ট করেই ঘড়িটা পড়ল। এসব পড়া পরীক্ষা ভালো লাগে না ওর। আয়ুষ যদি মুখে একটা বার উচ্চারণ করে, তোমার আর পড়তে হবে না। তাহলে ও আয়ুষকে গুনে গুনে 101টা চুমু খাবে। কিন্তু এটা কখনো হবার নয়, সেটা সে দিব্যি জানে। মুখ কালো করে শ্রেয়ার সাথে বেরিয়ে পড়ল। ভাগ্য সুপূর্ণ হওয়ায় সাথে সাথে রিক্সা মেলে। প্রিয় ঘুম ঘুম চোখে প্রশ্ন ছুড়ে দিল, ভাইয়া চলে গিয়েছে? হ্যাঁ, ওনার ডিউটি আছে পরীক্ষার হলে, তাই একটু আগেই বেরিয়ে গিয়েছেন। ও, তুই কি ওনার উপর রাগ? প্রিয় চোখ বড় সড়ো করে ব্যগ্র গলায় বলে ওঠে, আরে না, আসলে ভাইয়ার কারণে রাতে বেশিক্ষণ পড়তে হলো তো আমাদের, তাই এখন ঘুম পাচ্ছে। তোর পাচ্ছে না? শ্রেয়া ক্ষীণ হাসে জানায়, না, দেখিস ঘুমোতে ঘুমোতে রিক্সা থেকে আবার পড়ে যাস না। প্রিয়র সহজ সরল স্বগোক্তি। আমার শ্রেয় থাকতে কখনো পড়বো না। শ্রেয়ার কণ্ঠনালী গলিয়ে কথা বেরিয়ে আসলো না। সূক্ষ্ম নিঃশ্বাস ছাড়ল ও। এত বিশ্বাসের পিঠে কিছু বলাও যায় না, বলতে গেলে উপযুক্ত শব্দ নেই। দু বান্ধবী মিলে দৌড়ে পরীক্ষার হলরুম পর্যন্ত আসে। ইতোমধ্যে কক্ষে স্যার ঢুকে গিয়েছে। শ্রেয়া ভালো করে তাকাতেই দেখে আজ ওদের হলে তুর্য পড়েছে। ওকে দেখেই ঢোকার আদেশ দেয় তুর্য। তাড়াতাড়ি করে প্রবেশ করে দুজনে। তুর্য শ্রেয়ার সামনে খাতা রেখে চলে গেল। আর চোখে একটু চেয়ে খাতায় নাম লিখতে মনোনিবেশ করে শ্রেয়া। কি মনে করে অজান্তেই পুনর্বার তুর্যর দিকে দৃষ্টি নিক্ষেপ করে। অন্তঃস্থল মন দ্রিম দ্রিম করে উঠল। নয়নজোড়া আটকা পড়ে তুর্যর ঘাড়ের লম্বা রক্তাভ ডাকটার দিকে। নখের আঁচড়টা অত্যাধিক তাজা দেখাচ্ছে। ফাঁকা ঢোক গিল ও। একদিন আগের আঁচড়টা এখনও আছে? এত গভীরভাবে দিয়েছিল ও? কই, তুর্য তো কোনো প্রতিক্রিয়া করেনি। শরমে চোখ মুখ কুঁচকে আসছে বারংবার। তুর্য শ্রেয়ার মুখভঙ্গি দেখে ঝাঁঝালো দৃষ্টিতে তাকালো। খাতার নাম না লিখে মেয়েটা এমন করছে কেন বুঝতে পারছে না সে। ঘন্টা পড়লে প্রশ্ন দেওয়ার বাহানায় কাছে এসে দাঁতে দাঁত ধীম স্বরে জিজ্ঞেস করলো, কি হয়েছে? তরাক করে লাফিয়ে ওঠে শ্রেয়া, অপ্রস্তুত ভাব। প্রশ্নটা হাতে নিয়ে অপরদিকে চেয়ে দেখে অন্য একজন স্যার প্রশ্ন দিচ্ছেন। পাশের মেয়েটাও ড্যাব ড্যাব করে দৃষ্টে চেয়ে আছে। তাই চেয়েও কথা বলতে পারল না। চুপচাপ লেখায় মনস্থির করে। কিন্তু তাও ঠিকঠাক হচ্ছে না। বারবার তুর্যর ঘাড়ে চোখ চলে যাচ্ছে। পুরোটা পরীক্ষায় দিল ও এমন করে। বার কতক তুর্য চোখ রাঙিয়েছে সকলের অগোচরে, তবুও লাভ হলো না বিশেষ। যেন ও পাহারা দিচ্ছিল কেউ তুর্যর ক্ষতটা দেখে নিল কিনা। পরীক্ষা শেষ হতেই প্রাণ ফিরে পেল। খাতা জমা দিয়ে বের হয়ে প্রকৃতির তরফ হতে উপহার স্বরূপ পাওয়ার স্নিগ্ধ প্রশ্বাস টেনে নিল অভ্যন্তরে। প্রিয়র চিন্তা হচ্ছে অনেক। পরীক্ষা এত একটা ভালো হয়নি। আয়ুষ বলেছে রেজাল্ট ভালো না হলে ওকে কম কম আদর করবে।
একদিকে পড়তে দম বন্ধ হয়ে আসে, অন্যদিকে আয়ুষের অমন শর্ত। মোবাইল বের করে আয়ুষকে ফোন দিল। রিসিভ হতেই কিছু দূরে চলে যায় কথা বলতে বলতে। যে কেউ দেখলে অনায়াসে বলবে মেয়েটা নতুন নতুন প্রেমে পড়েছে। হাঁটতে হাঁটতেই কথা বলা, গাছের পাতা টেনে ধরা কথা বলার সময়, গাছের গায়ে নখের আঁচড় কাটা, এগুলো নাকি নব্য প্রেমে পড়ার লক্ষণ। এতিমখানার আপার কাছ থেকে শুনেছিল শ্রেয়া। আলতো হাসলো ও এটা ভেবে, কিন্তু সেই হাসি মিলিয়ে গেল হুট করে একটা কণ্ঠস্বর কর্ণে বাড়ি খেতেই। সরব করে পাশে তাকালো। তুর্য ধারালো দৃষ্টি তাক করে রেখেছে। পুনরায় প্রশ্ন করে, পরীক্ষা দেওয়ার সময় এমন করেছিলে কেন? শ্রেয়া অবিন্যস্তভাবে এদিকে সেদিকে তাকায়, ঘাবড়ে যাওয়া কণ্ঠে প্রতি উত্তর করে, আপনার জন্য। তুর্যর মেজাজ তুঙ্গে উঠে আছে। খাতা নেওয়ার সময় আগ্রহর ফলে কয়েক পৃষ্ঠায় চোখ বোলায়, ফলস্বরূপ দু একটা ভুল বিক্রিয়া চোখে লেগে যায় তার। এসব যে শ্রেয়ার গাফলতির ফলাফল তা বুঝতে বাকি নেই। রাগান্বিত গলায় বলে উঠল, আমার জন্য মানে? আর এত নার্ভাস ছিলে কেন? ভার্সিটিতে সবাই জানে তুমি আমার ওয়াইফ। কিভাবে? শ্রেয়ার কণ্ঠ বেড়ে যায় মৃদু। মোবাইল বের করে নিজের আইডি চেক করো। তুর্যর কথা শুনে দ্রুত হাতে মোবাইলটা বের করে নিজেই আইডিতে ঢুকলো। মেসেঞ্জার ব্যবহার করে না ও। বিয়ের প্যাচালের জন্য বহুদিন অনলাইন জগতে আসা হয় না। এখন ঢুকতেই ও হতভম্ব। মোবাইলে কখনোই লক দেয় না সে, এমনকি ফেসবুক পাসওয়ার্ড পর্যন্ত সেভ করে রাখা। তাই কাজটা কোনো রকম ভেজালবিহীন সেরেছে তুর্য। ম্যারিড স্ট্যাটাসের কমেন্ট বক্সে মানুষের শুভেচ্ছার ঢল নেমেছে। এটা কখন করেছেন আপনি? করেছি কোনো এক সময়। এখন পরীক্ষার হলে ওসব করার কারণ হলো। তুর্য চাহনি প্রশ্নসূচক। শ্রেয়া আমতা আমতা করে প্রতি উত্তর করে, আপনার ঘাড়ে। আমার ঘাড়ে? নর্মাল একটা কথা বলতে প্রচণ্ড বেগ পোয়াতে হচ্ছে শ্রেয়ার। এটার কারণ সম্মুখে উপস্থিত মানুষটাই। আনত স্বরে এক নিঃশ্বাসে বলল, নখের আঁচড় দেখা যাচ্ছে। সঙ্গে সঙ্গে কানের ছিদ্র দিয়ে হুড়মুড় করে ঝংকার তুলে কয়েকটা বর্ণ, শব্দ, বাক্য প্রবেশ করে। তাতে তোমার কি? আমি যে কোনো চিহ্ন নিয়ে দেশ বিদেশ ঘুরে আসবো, কোনো সমস্যা? শ্রেয়ার মাথাটা চক্কর দিয়ে উঠল, ব্যাককেল বনে গেল। আপনা আপনি দু ওষ্ঠ আলগা হয়ে আসে। বিমূর দৃষ্টিতে তাকিয়ে জবাবে বলল, না। শ্রেয়া ধীরস্থির ভঙ্গিতে গুটি গুটি পায়ে ছাদের দরজা অবধি এলো। গরম গরম নিঃশ্বাস ফেলছে ও। সামনে তাকিয়ে দেখে তুর্য কানে মোবাইল ধরে রেখেছে, হয়তো কথা বলছে কারো সাথে। তুর্যর প্রখর তাপে ছোট ছোট চুল থেকে ঘাম বেয়ে ঘাড় পিঠ স্পর্শ করছে। কিঞ্চিত পরিমাণ ভিজে উঠেছে পরনের নীল টি শার্ট। এই লোকের কি কষ্ট হচ্ছে না? ঘামে হাতের লম্বা লম্বা লোমশগুলো হতাশায় দুঃখে লেপ্টে আছে। এইবার শ্রেয়ার ভীষণ খারাপ লাগছে। তুর্য কেমন করে দাঁড়িয়ে আছে বুঝতে পারছে না ও। আষাঢ় মাসে কথা ছিল বৃষ্টি রিমঝিম ছন্দ তোলার। সেই ছন্দে মানব মন উতলা হতো, নৃত্য তুলে নাচত, রোমাঞ্চকর হতো পরিবেশ, প্রকৃতি, মানুষজন। অথচ হচ্ছে তার উল্টো। পা বাড়িয়ে মন্থর করতে সুঠাম সৌষ্ঠব দেহের সান্নিধ্যে নিজের চীর্ণ চিকন গা এগিয়ে আনলো শ্রেয়া। তুর্য তীররেখা নজরে একবার তাকালো ওর দিকে, পুনরায় দৃষ্টি অদূর অম্বরে নিবদ্ধ করে বলল, রাখছি ভাই, বউ দাঁড়িয়ে আছে কিছু বলার জন্য, তাকে অপেক্ষা করাতে কষ্ট হয় আমার। শ্রেয়া অতিকায় অবাক হলো। চমকপ্রদ চাহনি নিক্ষেপ করলো তুর্যর দিকে। তুর্য মোবাইলটা পকেটে রেখে এক হাতে বাড়িয়ে শ্রেয়ার শরীরটা নিজের মধ্যে আবদ্ধ করতে গিয়েও থেমে যায়। কপালে তুষ্ট বলিরেখার ভাঁজ সে ফুটে ওঠে। শ্রেয়া রিনঝিনে কণ্ঠে প্রশ্ন করল, কি হয়েছে? তুর্যর নির্লস জবাব, ঘেমে আছি, এখন ধরবো না। শ্রেয়ার কণ্ঠনালী ভেদ করে কোনো কথা এলো না। একটু একটু করে অতীব নিকটস্থে যায় ও তুর্যর। ছোট্ট বাচ্চাদের ন্যায় মিশে যায় বুকের সাথে, আঁকড়ে ধরে গেঞ্জি। তুর্যর ওষ্ঠদয়ে নিঃশব্দ হাসি অনেকখানি জায়গা দখল করে। শ্রেয়ার স্বাদের মেঝে শুয়ে থাকা ওড়নাটা টেনে ওর মাথার ওপর দিয়ে সমস্ত চুল মাথা ঢেকে দিল। সর্বদা ভরাট গম্ভীর কণ্ঠস্বরটা কেমন আদুরে নরম হয়ে উঠল। বলল, রোদ আমার বউকে কালো ভূত বানাতে চাইছে। আর আপনি? আপনার শরীর খারাপ লাগছে না? এখানে এসে ফোনে কথা বলতে হয়? নির্ভয়ে প্রশ্নটা করে শ্রেয়া। প্রশ্ন করার অনুমতিটা তুর্যই দিয়েছে ওকে। তবুও বেশ ভয় হয় ওর। তুর্যর বদমেজাজি রূঢ় স্বভাব সম্পর্কে ও অবগত। অবশ্য প্রথম পরিচয়টা ফুলশয্যায় হয়েছিল, যদিও মানুষটা মানসিকভাবে বিক্ষিপ্ত ছিল, এবং দ্বিতীয়বার সুস্থ মস্তিষ্কে এই ছাদেই দাঁড়িয়ে কি তেরা বাঁকা ব্যবহার করে ওর সঙ্গে। তখন থেকেই তুর্যর প্রতি ওর ভীতি। শ্রেয়া ভীতিকে একপাশে রেখে তুর্যর সামনে কথা বলতে গিয়ে
দোনামোনা করার আরেকটা কারণ বের করেছে, তা হলো সম্মান। ও এই মানুষটাকে প্রচণ্ড সম্মান করে। তুর্যর বুকে মুখ গুজে চক্ষুদ্বয় বুঝে ফেলল শ্রেয়া। উসরেই শ্রবণ হলো গলার আওয়াজ। তোমার মতো সুন্দরী বউ ফেলে প্রেম আমার দ্বারা হবে না। আমি যেদিন ছোট্ট শ্রেয়সীর মাথায় ঝুঁটি দেখেছি, বড় শ্রেয়সীর কাজল মাখা আঁখি দেখেছি, সেদিনই শেষ, একদম শেষ। সেটা আমার বউও জানে ভালো করে। শ্রেয়া লাল রঙের প্রলেপে ঢাকা গাল দুটো লুকোতে আরেকটু ঘনিষ্ঠ হলো। তুর্য কানের লতিতে ঠোঁট ছুঁয়ে বলল, কি করছো? এটা কিন্তু ছাদ, চলো রুমে যাই। বড্ড রসাত্মক শোনালো কণ্ঠটা। কানে ঝংকার তুলে একটা ধ্বনি। শ্রেয়ার লজ্জায় নেতিয়ে পড়েছে, তবুও অস্পষ্ট মিহিস্বরে প্রতিবাদ করার তীব্র প্রচেষ্টা করে। আমি তো তুমি কি চেক করতে আসছো ছাদে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে কিনা? চেক করতে আসবো কেন? আপনি সিগারেট খান স্বচক্ষে দেখলাম একদিন। বুক থেকে মুখ তুলে নির্দ্বিধায় কথাখানা ব্যক্ত করে শ্রেয়া। তুর্য ওকে ছাদের রেলিংয়ের সঙ্গে ঠেসে ধরল, দুহাত দুই পাশে রেখে আটকে ফেললো ওকে। দাঁতে দাঁত চেপে বলল, কিস করার সময় নাকি সিগারেটের গন্ধ পেয়েছিলে? শ্রেয়া কিংকর্তব্য বিমূঢ় স্থির নেত্রে তাকিয়ে রইল। ওর ললাটে জমাট হয়ে থাকা বিন্দু বিন্দু ঘাম গড়িয়ে যাচ্ছে কানের কাছ দিয়ে। তুর্য একটু একটু করে ঘর্মাক্ত ফোঁটাতে হাত ছুঁয়ে দিল। নিশ্চল মায়াবী নয়নজোড়ায় কতক্ষণ চেয়ে থেকে কপালে রাখল ওষ্ঠদয়। শ্রেয়ার বক্ষস্থল থরথর করে কেঁপে উঠল। শরীরের সর্বাঙ্গে ছড়িয়ে পড়ে সেই কম্পন। আর মনে হচ্ছে জীবনটা এখন সুখের অনুচ্ছেদ, ভালোবাসার অভাব নেই। যেদিকে দৃষ্টি মেলে রঙিন সুতোয় যেন বাধা পড়ে। মাসখানেক আগেই প্রাণটা চলছিল কোনো রকম, সব কিছু সাদা মালাটে আবৃত থাকে। অতঃপর রঙিন প্রচ্ছদের শিল্পী হিসেবে আসে তুর্য নামক গম্ভীর পুরুষ। ওষ্ঠ এখনও শ্রেয়ার ললাটে ডোবে। কিয়ৎক্ষণ পর কপাল ছেড়ে নেমে আসে তীর তীর করা অধর পানে। মুখোমুখি অধৈর্যরা। গলা শুকিয়ে গেল শ্রেয়ার। তুর্য কি আজও পানি সাধবে? এখানে পানি কোথায় পাবে? সেদিন কোনো তাড়াহুড়ো না করেই গ্লাসের পানি সমাপ্ত করে ও। মনে হচ্ছিল কত যোগ পানি পান করেনি। ভাগ্যিস তুর্য পানি দিয়েছিল, নয়তো তৃষ্ণার্ত হয়ে লজ্জার ভারে সোফায় জ্ঞান হারিয়ে পড়ে থাকতো। তুর্য সরে গিয়ে বলল, আমি সিগারেট খাই না। একবার যে ছাদে দেখে ভেবেছিলে সেটা ভুল দেখেছিলে। নিচের ফ্ল্যাটের একটা ছেলে খেয়েছিল, অর্ধ অংশটা ফেলেই চলে যেতে তোমার আগমন। বিস্ময়াহত চোখে তাকায় শ্রেয়া। আনমনে অস্পষ্ট স্বরে জিজ্ঞেস করে বসে, সত্যি? বউকে বিশ্বাস করে না? তুর্যর প্রশ্নে থম মেরে যায় ও। বিশ্বাস করেও অনেক বেশিই করে। পুনঃলহু স্বরে বলে ওঠে তুর্য, আমার জীবনের কিছু ভুল অনেকখানি সময় নষ্ট করে দিয়েছে। সুস্থ স্বাভাবিক থেকে আমি তোমার সঙ্গে থাকতে চাই। অ্যালকোহল, সিগারেট এসব ক্ষণিকের ডিপ্রেশন কাটিয়ে একটা মানুষকে মিছে সুখ দিতে পারবে, কিন্তু একটা সময় পাল্টা আক্রমণ করবে এসব। তোমার কাছাকাছি আমি যে সুস্থতা অনুভব করি সেটা কাটিয়ে আমাকে পাগল বানানোর ক্ষমতা একমাত্র তুমিই রাখো। যদি মানুষের জীবন সীমা 1000 বছর হতো তাহলে তোমার সাথে 1000 বছর বাঁচার আকুতি করে যেতাম শ্রেয়সী। শ্রেয়া নিশ্চুপ। অন্তর্দেশে শীতল অনুভূতি। অতিরিক্ত দুঃখে চুপ হয়ে যায় একটা মানুষ। শ্রেয়া তা হচ্ছে না, বরঞ্চ অত্যাধিক আনন্দে নির্বাক সে। তুর্য ফের বলে, ছাদে আসলে যে? আয়ুষ ভাইয়া এসেছে। হঠাৎ? প্রিয় নাকি অনেক দিন ধরে ওনার সাথে কথা বন্ধ রেখেছেন, তাই। তুর্য উল্টো ঘুরে হাঁটতে হাঁটতে বলল, বাহ, আয়ুষ তো উন্মাদ প্রেমিক হয়ে যাচ্ছে দিনকে দিন। চলো নিচে যাই। এক প্রকার দৌড়ে কাছাকাছি আসলো শ্রেয়া। সামনে দাঁড়িয়ে পড়ল। তুর্য ভুরু কুচকালো ঈষৎ। রাশভারী গলায় বলল, কি হলো? আমরা আরো পরে যাই। কম্পনরত কণ্ঠে উত্তর দেয় শ্রেয়া। তুর্য বাঁকা হাসে, বলে, ওদের কি প্রাইভেসির জন্য পুরো ফ্ল্যাট লাগবে? এক রুমে হয় না? আমাদের তো এক রুমেই চলে। সারা জীবন নীরব থেকে এখন আমার থেকে ধাপে ধাপে এগিয়ে গেল আয়ুষ। বউটা গাধি, বোকাশোকা না হলে আমি অনেক ধাপ পেরিয়ে যেতাম। এ যাত্রায় আর সহ্য করতে পারল না শ্রেয়া। এত মারাত্মক কথা। এদিক সেদিক তাকাতেই তুর্য কবজি চেপে ধরে বুকে মিশিয়ে বলল, লুকোচুরি খেলতে হলে আমার বুকেই লুকাও। প্রিয় ভয়ঙ্কর রেগে আছে। রাগের কারণ আয়ুষ সত্যি ওকে পরীক্ষা খারাপ হওয়াতে আদর দূর ফোনও দেয়নি। পরীক্ষা শেষ হয়েছে কতদিন, ঘন্টা সেকেন্ড পেরিয়ে গেল। 5টা দিন আয়ুষ ওকে যন্ত্রণায় রেখেছে, বাড়িয়েছে ছটফটানি। পরে যখন রাগ কমলে কল দেয়, প্রিয় পাল্টা জেদ ধরে ফোন ধরে না। শেষমেশ বাধ্য হয়ে আবারও চট্টগ্রাম ছুটে এসেছে। এখনও আসার পর থেকে কথা বলছে না প্রিয়, এমনকি দরজা লাগিয়ে রুমের ভেতর বসে আছে। আয়ুষ দরজার সামনে দাঁড়িয়ে মলিন কণ্ঠে বলল, আমার যন্ত্রণা হচ্ছে লেটলথি, বেরিয়ে আসো।
রেজাল্ট খারাপ হলেও বকা দেব না, বিশ্বাস করো। খুব ভালোবাসি তোমাকে। তোমার চেহারা না দেখলে ভেতরটা ব্যথা করে, কণ্ঠ না শুনলে অশান্তি লাগে। বেরিয়ে আসো প্লিজ। চট করে দরজাটা খুলে গেল। আয়ুষ মুখশ্রী দেখার পূর্বেই ওর ওপর ঝাঁপিয়ে পড়ল কাঙ্ক্ষিত মানুষটা। প্রিয়র নিকট তার নিরামিষ স্বামী এখনও বদ প্রেমিক। আয়ুষ শক্ত হাতে পেঁচিয়ে নেয় ওকে নিজের সঙ্গে, গলায় ঠোঁটের তীব্র স্পর্শ মেখে বলল, আমি বারবার ছুটে আসতে রাজি, কিন্তু আর একদিনও কথা না বলে থাকতে পারবো না। ছোট্ট জীবনটা অভিমানে কাটিয়ে দিলে ভালোবাসবো কখন? আই লাভ ইউ প্রিয়। প্রিয় সঙ্গে সঙ্গেই এক হাত আয়ুষের হৃদয়স্থল বরাবর রাখে। ধক করে ওঠে আয়ুষের ভিতরটা। শুনতে পায় প্রিয়র মায়া মিশ্রিত স্বর, এই স্থানের মালিক আমিই যেন চিরকাল থাকি। শ্রবণের হাওয়ায় বিষাদের গন্ধ। মধ্যরাতে ঘুম থেকে উঠে আতঙ্কিত হয়ে পড়ে শ্রেয়া। দেখে তুর্য হন্তদন্ত হয়ে বেরিয়ে যাওয়ায় তোড়জোড় চালাচ্ছে। শ্রেয়া কোনো কিছু না ভেবে বিছানা ছেড়ে ভয়ার্ত কণ্ঠে প্রশ্ন করল, কোথায় যাচ্ছেন? তুর্য ওর হাত ধরে দীর্ঘ নিঃশ্বাস ফেলে, বলে, যেমনই আছো তেমন ভাবেই চলো। মনটা কু ডাকে শ্রেয়ার, গলা ধরে এলো। কেন? প্রিয় গাড়িতে অপেক্ষা করছে। বাবার শরীরটা ভালো নেই, হার্ট অ্যাটাক করছেন। ভূতল কেঁপে উঠল শ্রেয়ার। সেদিনই না ওর সন্ধি হলো বুড়ো মানুষটার হৃদয়ের সঙ্গে সুন্দর একটা বাবা মেয়ের সম্পর্ক সৃষ্টি হয়েছিল। এভাবেই কি সুন্দর মুহূর্তগুলো জলদি জলদি ফুরিয়ে যায়? প্রকৃতিতে যখন দূরতীর ছোঁয়া পেতে ব্যাকুল, তখনই হসপিটালের করিডোরে এসে পৌঁছায় তুর্য, শ্রেয়া, প্রিয়। মেহরিমা চৌধুরী থম মেরে বসে আছেন। পাশে বসে সান্ত্বনা দিচ্ছেন ত্রিহা। শ্রেয়া জড়তার সংখ্যা নিয়ে ওনার কাছে এগিয়ে আসলো। তুর্য গিয়েছে ডাক্তারের কাছে। অসহায় চোখে শাশুড়ির অশ্রু বিসর্জন দেওয়া দেখছে শ্রেয়া। খারাপ লাগছে ওর। ও কেন আর একটু হালকা করতে পারলো না নুরুল চৌধুরীর বুকে চেপে থাকা কষ্টের ভার? এই ওজন সইতে না পেরেই যেন আজ এ পরিস্থিতি তৈরি হয়েছে। কখনো তিনি মুখ খুলে ছোট বাচ্চাদের মতন আবদার করতে পারলেন না, আমার ছেলেদের আগের ন্যায় ফেরত চাই। কিন্তু শ্রেয়া ঠিকই উপলব্ধি করেছে ওনার কথাগুলো কতটা আর্তনাদে মিশেছিল। ত্রিহা ওকে দেখে নিজের জায়গা ছেড়ে ইশারা করলো বসার জন্য। মাথা নাড়িয়ে না জানালো সে। ত্রিহা শুনল না, হাত ধরে বসিয়ে দিল। তার মতে মানুষের বিপদে কালে পাশে দাঁড়ালে প্রিয় হয়ে ওঠা যায়। প্রিয় না হলেও কমপক্ষে মনে কৃতজ্ঞতার একটা স্থান সৃষ্টি করা যায়। শ্রেয়া কিছু সময় পার করে মিনমিনে কণ্ঠে বলল, আমা কাঁদবেন না, বাবা সুস্থ হয়ে যাবেন। মেহরিমা ঘাড় ঘুরিয়ে চাইলেন, চোখ মুখে বিধ্বস্ত ভাব। কোনো কথা বলতে মন চাইছে না ওনার, তবুও কাতর স্বরে বলে উঠলেন, তুর্যকে বলো তোহাসকে কল দিতে, দরকার হলে আমি সেই বাড়ি ছেড়ে দেব। আমার স্বামীর প্রথম ভালোবাসার চিহ্ন মুছে যাক তা আমি চাই না। যে ভালোবাসা হারাই সেই বোঝে তার স্মৃতিটুকু আঁকড়ে ধরে রাখতে না পারার যন্ত্রণাটা ভেতরটা কুড়ে কুড়ে খায়। আমার সম্মান রক্ষা করতে গিয়ে উনি ছেলের সাথে এত বছর যোগাযোগ করলেন না। আসলেই সৎ সৎই হয়, যতই একদম বুকের ভেতর ঢুকিয়ে ফেলো না কেন, কখনো সৎ তকমা মুছে যাবে না। আপন মা হাজারবার মারলেও তাতে সমাজে বা ছেলে মেয়ের কিচ্ছু যায় আসে না। সেক্ষেত্রে এটা শাসন। সৎমা যদি একটু উচ্চ আওয়াজও করে তাহলে ধরেই নাই মানুষ সতীনের সংসার সহ্য করতে পারে না। সব সৎমা আবার ভালো হয় না, কেউ কেউ হয়। আমি হয়তো কেউ কেউ এর তালিকায় যুক্ত হতে পারিনি। আরিয়ানার যত কাছে যেতে চেয়েছি আমাকে সৎ শাশুড়ি ভেবে ততটাই অবহেলার দোষ দিয়েছে। তোমার আপন শাশুড়ি হয়েও ভালো হতে পারলাম না, খারাপ চাইলাম তোমার, তার মানে আমি সত্যিই খারাপ? ভালো স্ত্রী, ভালো মা, ভালো শাশুড়ি কিছুই হতে পারিনি। এতটা নিচু মনের হয়ে গিয়েছিলাম যে এতিম মেয়েটাকেও আঘাত করেছি। এটারই শাস্তি দিচ্ছেন আমাকে আল্লাহ। শ্রেয়ার বাকশক্তি হারিয়ে ফেলল খানিক সময়ের জন্য। নিস্তব্ধ অটল চাহনি মেহরিমার দিকে। একটা মানুষ কি করে পারে দোষ না করেও নিজের ওপর নিয়ে নিতে সবটা? মা হয়তো এমনই হয়, কোনো নিষ্ঠুরতা স্বার্থপরতা নেই, আছে কেবল মায়া। আচ্ছা, তোহাস কি যোজন দূরে থেকে কখনো অনুভব করেছে সে কতটা জঘন্য ব্যবহার করেছিল মায়ের সঙ্গে, কতটা ক্ষত বিক্ষত করেছে মা বাবার মন? আরিয়ানা কি আজ করতে পেরেছে নিজের ভুল, নাকি সব কিছু তার ইচ্ছাকৃত ছিল? বুক ফেটে কান্না আসার উপক্রম শ্রেয়ার, কণ্ঠনালী কাঁপছে। নিজেকে সামলে ধাতস্থ হলো, আপনি কোনো দোষ করেননি, বরং তোহাস ভাইয়া নিজের কারণেই মায়ের আদর থেকে বঞ্চিত হয়েছে। আমি ছোট না হলে আমার মাকে আগলে রাখতাম, তাহলে বাবা মারতে পারতেন না। যে বাবা মা হারায় তারাই বোঝে তাদের মূল্য। এই পৃথিবীতে বাবা মার মতো নিঃস্বার্থভাবে কেউ ভালোবাসে না।
অন্য কেউ ভালোবাসলেও সেটা মানুষ ভাগ্য বলে পেয়ে যায়। শ্রেয়ার নরম আফসোসের স্বর কর্ণপাত হওয়া মাত্র মেহরিমা অনুশোচনার অনলে দগ্ধ হয়ে পড়লেন। কিছু বলতে পারলেন না তিনি। তুর্য ডাক্তারের কেবিন থেকে বেরিয়ে আসতেই উঠে দাঁড়ালেন। শ্রেয়ার দিকে এক নজর চেয়ে মেহরিমা চৌধুরীর দিকে তাকালো তুর্য। ক্লান্ত মেশানো গম্ভীর কণ্ঠে বলল, ভাই আসছে। গতকাল ফ্লাইটে ওঠার আগে আমাকে ফোন দিয়েছিল, পরিবার সমিতি আসছে। এখন তাকে চৌধুরী বাড়িতে কিভাবে আনবে সেটা তোমরা ভালো জানো। মেহরিমা চমকে উঠলেন, বললেন, হাসপাতালে আসবে? তুর্যর দীর্ঘ নিঃশ্বাস শ্রেয় বলে, আমি না করেছি। বর্তমানে মিসেস আরিয়ানরা চাচার বাড়িতে আছেন। আমি চাই না হাসপাতালে কোনো সিন ক্রিয়েট হোক। বাবার অবস্থা এখন কিছুটা ভালো। যা করার বলার বাড়িতে নিয়ে যাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া যাবে। একদিন পর কিছুটা সুস্থ হয় নুরুল চৌধুরী। ওইদিকে ছেলের অবস্থা দেখে ফাতেমা চৌধুরী অসুস্থ হয়ে পড়েছেন। তাই তুর্যর ওপর ভরসা রেখে মেহরিমা বাড়িতে চলে গিয়েছেন। শ্রেয়া, প্রিয়, আয়ুষ হসপিটালেই রয়ে গেল। করিডোরে পাতানো বেঞ্চিতে বসে ঘুমে আয়ুষের কোলে ঢলে পড়েছে প্রিয়। অপরদিকে শ্রেয়া বসে বসে ভাবছে কিভাবে এত এত মনোমালিন্যের দেয়াল ভেঙে এক হবে পুরো পরিবার। একই ছাদের নিচে কত মানুষ বাস করে, অথচ সবার মনের মিলন থাকে না। বিচ্ছেদ সহজ, সন্ধি কঠিন, খুবই কঠিন। একজন নার্স এসে জানালো তুর্যকে ডাকছেন নুরুল চৌধুরী, সাথে শ্রেয়াকেও। তুর্যর পিছন পিছন শ্রেয়া কেবিনে ঢুকে পড়ে। ওদের দেখে অচিরেই রোগা চেহারাটা হাস্যোজ্জ্বল হয়ে ওঠে নুরুল চৌধুরীর। দুর্বল কণ্ঠে হাঁক ছাড়লেন, কাছে আয় তোরা। তুর্য চেয়ার টেনে বাবার কাছাকাছি বসলো। শ্রেয়া একপাশে দাঁড়িয়ে রইল। নুরুল চৌধুরী আবারও মুখ খুললেন, বললেন, বাবার কাছে এসে বসো। তুর্যর দিকে এক পলক তাকিয়ে তার পাশের টুলে বসল শ্রেয়া। ওদের দুজনের দিকে চেয়ে দুই অধর প্রসারিত করলেন তিনি। জিতেই গেলেন। নিজের অভিমান ভেঙে ছেলেকে ডাকলেন না, কিন্তু সেই অভিমানের ভারে দুনিয়া ছাড়তে রাজি আছেন। তাচ্ছিল্য মাখা কণ্ঠে এক একটা বাক্য উচ্চারণ করল তুর্য। শ্রেয়া আঁতকে উঠল। একটা অসুস্থ মানুষকে এভাবে বলা ঠিক? কিন্তু নুরুল চৌধুরীর হাসি দেখে বিস্ময়ের চরম পর্যায়ে পৌঁছে গেল। তিনি খোশ মেজাজে ওকে লক্ষ্য করে বলল, এই কথাগুলো কি আছে জানিস মা? কষ্ট, অভিমান, আমাকে হারিয়ে ফেলার ভয়, ভাইয়ের প্রতি ভালোবাসা, সম্মান। তোর স্বামী আমাকে এত ভালোবাসে কিন্তু প্রকাশ করে না। ওর কি বাবার প্রতি ভালোবাসা প্রকাশ করতে লজ্জা লাগে? শ্রেয়া সাহসের কাজ করে বসল। তৎক্ষণাৎ বলে ফেলল, হয়তো। নিমিষেই তুর্য রসপূর্ণ চাহনি নিক্ষেপ করলো ওর ওপর। দৃষ্টিতে দমে গেল ও। নুরুল চৌধুরী মৃদু ধমকে বললেন, ওকে চোখ রাঙালে কেন? আমার সহজ সরল মেয়েটাকে একদম ভয় দেখাবে না। যা সত্য তাই বলেছে ও। শুনলাম তোমার ভাই এসেছে সম্পত্তির ভাগ নিতে। না, অফিসের কাজে এসেছে, চলে যাবে আবার। ওকে চৌধুরী বাড়িতে নিয়ে এসো, সম্পত্তির ভাগ করব। ওর বউকেও আসতে বলো, তাকে দেখতে চাই। ওর মতো এতিম আর একটা মেয়ে আমার বাড়িতে বউ হয়ে এসেছে। সারাক্ষণ কিভাবে সবার মন জয় করে ওর মন ভাঙার চেষ্টা করেনি। সকাল থেকে জাঁকজমকপূর্ণ আয়োজন চৌধুরী বাড়িতে। শ্রেয়া ও প্রিয় ব্যস্ত হাতে রান্নাঘর সামলাচ্ছে ত্রিহার সঙ্গে। মেহরিমা ঘরে লুকিয়ে রেখেছে নিজেকে। বসার ঘর থেকে রহিমা বড় বড় পা ফেলে রান্নাঘরের দুয়ারে উপস্থিত হলো। হাঁপাতে হাঁপাতে বলল, নতুন বধূ ত্রিহামা প্রিয় ওরা আইয়া পড়ছে। তুর্য বাবা লইয়া আইছে ওরারে, জলদি আইও। রান্না প্রায় শেষের দিকে। ত্রিয়া আদুরে ভঙ্গিতে প্রিয়র উদ্দেশ্যে বলল, তোমরা যাও, আমি আসছি। সকাল থেকে প্রিয় শ্রেয়া উভয়ের খুব উত্তেজিত তোহাস ও আরিয়ানকে দেখার জন্য। দুজনে হাত ধুয়ে রান্নাঘর ছেড়ে বেরিয়ে এলো। এসেই পাজোড়া থমকে গেল। অত্যন্ত সুন্দর গরনের একটা মেয়ে কোলে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে, পরনে 3 পিস। বাচ্চাটার বয়স বড়জোর 1 কি 1.5 বছর হবে। মেয়েটার পাশে একজন সুঠামদেহী পুরুষ দাঁড়িয়ে। শ্রেয়া হতবাক। কে বলবে এরা একই মায়ের পেটের না? তুর্য ও তোহাসের চেহারা অনেকটাই মিল। ছোট ছোট পায়ে আর একটু এগিয়ে আসেও। ওর পিছন থেকে লাঠি ভর দিয়ে ফাতেমা চৌধুরী সামনে আসেন। তোহাসের দিকে তীক্ষ্ণ চোখ চেয়ে সোফায় বসে পড়লেন। বলে উঠলেন, আরে মেহমানেরা দাঁড়াইয়াছেন কেন? কত বছর পর আসলেন, বসেন বসেন। তুর্যবাবু ওদের বসতে বলবা না তুমি? প্রিয় মুখ টিপে হাসছে। তুর্য ধপ করে ফাতেমা চৌধুরীর পাশে বসে পড়ল। ফিসফিস করে বলল, ফাতু, বাবু কেন ডাকো? 2 দিন পর বাবুর বাপ হব আমি। চারিধারে দৃষ্টি বোলাচ্ছে তোহাস। দাদির খোঁচা মারাটা ও ঠিক বুঝতে পেরেছে। নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে সবার সামনে। কেউই এগিয়ে এসে কথা বলছে না, না বলাটাই স্বাভাবিক। শ্রেয়া সামনের মানুষটার মনের হাল বুঝে নম্র কণ্ঠে বলে উঠল,
কেমন আছেন ভাইয়া? আরিয়ানা ভোরে কুচকে তাকালো। তোহাস মুখে হাসি টেনে উত্তর দেয়, ভালো। তুমি তুর্যর বউ, রাইট? আমার শান্তশিষ্ট প্যাচবিহীন নির্ভেজাল ভালো মানের বউ। সোফায় বসে আয়েশি ভঙ্গিতে বলে তুর্য। নুরুল চৌধুরী রুম থেকে বেরিয়ে আসলেন। অবস্থা তেমন ভালো না ওনার। বুকের ব্যথা প্রায়শই অসহনীয় হয়ে ওঠে। আয়ুষের সাহায্যে ড্রয়িং রুমে আসলেন তিনি। তোহাস আসার খবর পেয়ে বসার ঘরে পা রাখতেই দীর্ঘদিনের পুরনো চশমাটা অস্পষ্ট ঝাপসা হয়ে আসে। অন্তর্দৃষ্টায় দমকা সমীকরণ বয়ে যায়। সাথে জমানো অভিমানের পাল্লাটা আরও অনেকখানি ভারী হয়ে উঠল। চেহারায় গম্ভীর ভাব ধরে রেখে মাছ বরাবর এসে দাঁড়ান। বাবাকে দেখে বাচ্চাদের মতন ছুটে আসলো তোহাস। দু হাতে জাপটে জড়িয়ে ধরতে চায়, কিন্তু পারে না। তার আগেই হাত তুলে বাধা দিলেন নুরুল চৌধুরী। গমগমে সুর বলে উঠলেন, বসো। সোফায় বসে তোহাসকে বসার জন্য বললেন। অসহায় দুর্বল নেত্রে তাকিয়ে তোহাস তুর্যর পাশে বসলো। টলমলে দৃষ্টি নিক্ষেপ করলো বাবার দিকে। কখনো তাকে তুমি বলে সম্বোধন করেননি নুরুল চৌধুরী। বাবা ছেলের সম্পর্কটা ছিল একেবারে বন্ধুর ন্যায়। সেই বাবা আজ ওর দিকে তাকাচ্ছে না, ঠিক করে কথা বলছে না। কতগুলো বছর কেটে গেল অনুতপ্তটায়, অনুশোচনায়। হ্যাঁ, প্রতিনিয়ত জ্বলছে ওর ভিতরটা। কত শত অভিযোগ নিজের প্রতি জমে আছে হৃদয় কুঠিরিতে। বিলাসিতার প্রাচুর্যে মায়া মমতার ভরপুর এই চৌধুরী বাড়ির আঙ্গিনা পার হয়ে একটা মুহূর্ত স্বস্তি মেলেনি তার। নিজের অপরাধের শাস্তি থেকেও রেহাই পায়নি সে। কঠিন শাস্তি ভোগ করেছে। মাকে অপমান করার ফলস্বরূপ। নিষ্প্রভ কণ্ঠে বলল, বাবা কেমন আছো? মাকে দেখতে পাচ্ছি না যে। মুহূর্তেই সকলের কর্ণে কর্ণে প্রতিধ্বনিত হয় তাচ্ছিল্য কণ্ঠস্বর। তোমার মা আছে? সে তো তোমাকে জন্ম দেওয়ার সময় দুনিয়া ছেড়েছে। হয়তো বুঝে গিয়েছিল মাকে সম্মান করতে অক্ষম তুমি, কুলাঙ্গার সন্তান। স্তব্ধ পরিবেশ। ফাতেমা চৌধুরী বাঁকা হাসলেন, নিশ্চুপে লুকিয়ে নিঃশব্দে। মনে মনে বেশ আনন্দ পেয়েছেন। তুর্যর নজর সাদা ফকফকা মেঝেতে। তোহাসের কণ্ঠনালী ভেদ করে এলো, তুমি ঠিক বলেছো বাবা। তৎক্ষণাৎ আরিয়ানের চোখের কার্নিশ ছুঁয়েছে এক ফোঁটা জল গড়ালো। স্বামীর দুঃখের পরিমাণ নিতে পারে না ও। নিমিলিত চক্ষুপাত্রে টুপ টুপ করে অশ্রু পড়তেই অত্যাধিক জোরে চিল্লাতে শুরু করে তিতাস। ওর চিৎকারের শব্দে শ্রেয়া অস্থির হয়ে ওঠে। ব্যগ্র গলায় বলে ওঠে, আপুও কাছে কেন? আরিয়ানা জবাব না দিয়ে তিতাসকে থামাতে ব্যস্ত হয়ে পড়ে। শ্রেয়ার নিশ্চল দৃষ্টি ছোট্ট তিতিসার পানে। ঠোঁট ভেঙে কান্না করছে মেয়েটা। ওষ্ঠধর কেমন লালচে রঙের। হাত মুঠো করে রেখেছে। কান্নার তালে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এতটুকুন মেয়ের রাগ জেদ। শ্রেয়ার অভ্যন্তরে শীতল শীতল ভাব। বাচ্চারা অদ্ভুত মায়ায় মাখে মানুষকে। পাষাণ হৃদয়ও গলে মোম হয়ে যায় তাদের সান্নিধ্যে। তুর্যর ডাকে ভাবনা ছিঁড়ে ফিরে তাকায়ও। আদেশের স্বরে বলে তুর্য, মিসেস আরিয়ানকে রুমে নিয়ে যাও। তিতিশার এখানে ভালো লাগছে না হয়তো। আরিয়ানা না চাইতো শ্রেয়ার সঙ্গে ড্রয়িং রুম ছাড়তে হলো। ওদের গমনের পথে তাকিয়ে তুর্য কণ্ঠে গম্ভীর্য রেখে বলল, আপনার সিদ্ধান্তটা ভাইকে জানিয়ে দিন বাবা। তোহাসের কণ্ঠে চমক। কিসের সিদ্ধান্ত? দীর্ঘ এক নিঃশ্বাস মুক্ত করলেন নুরুল চৌধুরী। বললেন, তুমি এই বাড়িতে থেকো। সন্ধ্যার পর উকিল আসবে, সম্পত্তি ভাগ বন্টন হবে। আর কোথাও যাওয়ার প্রয়োজন নেই। তোমারও তোমার বউয়ের কথা মতো আমরা তোমাদের প্রাপ্য সম্মানই দিব। এই বাড়িতে তোমার অধিকার আছে। নিজের পাওনা কেন ছাড়বে? সেই যে বলে গেলে তোমার হক তুর্য মেরে দিবে। আজ পর্যন্ত আমার ছেলে তোমার ভাগের এক রতিও ভোগ করেনি। বুকে পাথর চেপে ভালোবাসে, সম্মান দেখিয়ে তোমার সাথে যোগাযোগ রেখেছে। ওর মা খারাপ না, সেটা প্রমাণ করেছে। যদি খারাপ হতো তাহলে নিশ্চয়ই তোমার বিরুদ্ধে ফুসলিয়ে বড় করতো ওকে। ছোট থেকেই এটাই শেখাতো। তোমাকে দূরে রাখলেও সব সম্পত্তি পাবে, এমন কিছু কি করেছে সে? করেনি। ওর মায়ের দেওয়া ভালোবাসা শিক্ষায় ভুল অভিযোগের ফলেও সে তোমাকে সম্মানের সাথে এ বাড়িতে এনেছে। বড় হলেও বিবেকের উচ্চ হওয়া যায় না। দুধ দিয়ে কাল সাপ পুষলে দিন শেষে ছবল খেতে হয়। যার ভুক্তভোগী মেহেরিমা। কোনোদিনও ওকে বলিনি সতীনের ছেলেকে প্রাণ দিয়ে ভালোবাসতে হবে ওকে। না বলা সত্ত্বেও সে সেটা করেছে। এত কিছুর বিনিময়েও কি দিয়েছো ওকে? অপমান, মিথ্যা অপবাদ, সত্য মিথ্যা যাচাই ছাড়া কষ্ট দিলে। এত বছরেও ভালোবাসা প্রত্যাখ্যান করেছো দুদিনের ভালোবাসায়। মেহে, আশা করি সুখে ছিলে। বুড়ো বয়সে অনুরোধ করব, পারলে থেকে যাও। তোমার মাকে খুব ভালোবাসতাম। তোমাকে দেখলে যেন আমি তাকে অনুভব করতে পারি। অভিমানের দেওয়ালটা আর তুলে রাখতে পারলাম না। থেকে যাও। আমি কথা দিচ্ছি আরিয়ানার কোনো ক্ষতি হবে না। দরকার পড়লে আমি চট্টগ্রামে চলে যাব মেহেরিমাকে নিয়ে। অন্তত
এই সমাজ বলতে তো পারবে আমার খাটিয়া ধরা থেকে কোনো ছেলে বঞ্চিত হয়নি। কথাগুলো শেষ হতেই তোহাস ঢলে পড়ল নুরুল চৌধুরীর পায়ের সমীপে। ওনার হাঁটুতে মুখ গুজে ফুপিয়ে ওঠে। পুরুষ নাকি শত কঠিন পরিস্থিতিতেও ভাঙ্গে না, অথচ প্রিয় সহ সবাই দেখলো কতটা সহজে বাবার পা ছুঁয়ে কাঁদছে তোহাস। কই ছিল এতকাল? প্রিয় বুঝে পায় না মানুষ কেন সব সময় খুইয়ে নিজের ভুল বোঝে। নুরুল সাহেব অটল টু শব্দটুকু করলেন না তোহাসের উদ্দেশ্যে। তুর্যর দিকে নজর ফেলে স্রেফ বললেন, সন্ধ্যার পর থাকিস। তৎপরে সোফায় ঘাড় এলিয়ে চুপ করে রইলেন। তোহাসও পা আঁকড়ে ধরে রাখল, মুখ দিয়ে কথা হচ্ছে না।